চ্যাপ্টার ৩৮৯ নাইট হক। জানালার বাইরের লাল রঙের চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল। পর্দা ভেদ করে যেটুকু চাঁদের আলো ঘরে ঢুকল তা দিয়ে শোবার ঘরের বড় বড় জিনিসগুলোর শুধু একটা আবছা রূপরেখা বোঝা যাচ্ছিল। অন্ধকার আর এক অদ্ভুত নিস্তব্ধতা পুরো ঘরের দখল নিয়ে নিল। এমন একটা পরিবেশের মধ্যে বসে থেকে ক্লাইনের চলে যাওয়ার কোনো তাড়া ছিল না। ক্লাইন ঘুমন্ত ডাক্তার অ্যারন সেরেসের দিকে তাকাল আর স্বপ্নে দেখা দৃশ্যগুলো নিয়ে ভাবতে শুরু করল। উইল অসেপ্টিন শেষমেশ হুইল অফ ফরচুন কার্ডটা নিজের হাতে ধরে রেখেছিল। আর এই ধরনের স্বপ্নের সবকিছুরই কোনো না কোনো অর্থ থাকে। এটা হলো কারো অ্যাস্ট্রাল প্রজেকশন দিয়ে পাওয়া একটা ঐশ্বরিক ইঙ্গিত। সহজ কথায় উইল অসেপ্টিনের ব্যাপারটা ভাগ্যের সাথে জড়িত। তাছাড়া ওই বিশাল রূপালী সাপটা খুব সম্ভবত স্নেক অফ মার্কারিকে বোঝাচ্ছে। এই বাচ্চাটা হয়তো আসলে কোনো হাই সিকোয়েন্স বিয়েন্ডারের সাথে সম্পর্কিত, অথবা মনস্টার পাথওয়ের কেউ, বা অদ্ভুত কোনো সিল্ড আর্টিফ্যাক্ট। উইল অসেপ্টিনের বিপদটা কি স্নেক অফ মার্কারির দিক থেকে আসছে, নাকি ওই অদ্ভুত সিল্ড আর্টিফ্যাক্টের লোভের কারণে? কিন্তু স্নেক অফ মার্কারি তো সিকোয়েন্স এক। এই অস্তিত্বটা একজন ঈশ্বরের একদম কাছাকাছি। শুধু এই নামটাই হিজ উচ্চ স্তরের একটা প্রমাণ। এটা হতেই পারে না যে উইল অসেপ্টিনের মতো একটা বাচ্চার কিছুই করতে পারবে না। ওই আমন যার সিকোয়েন্স নাম্বার কেউ জানে না, হতে পারে সিকোয়েন্স 1, 2 বা 3, সেই আমন শুধু নিজের একটা রূপ দিয়েই ধূসর কুয়াশার উপরের জায়গাটাতে আক্রমণ করে বসেছিল। ক্লাইনের কাছে ব্যাপারটা এত সোজা মনে হচ্ছিল না। উইল অসেপ্টিনের এই ঘটনার পেছনে নিশ্চয়ই অনেক বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এই কথা ভেবে ক্লাইন ততক্ষণে পুরোপুরি পিছিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে নিল। ক্লাইন ভাবল, এটা নিশ্চিতভাবেই খুব বিপদের একটা ব্যাপার। তাছাড়া ওই ট্যারো কার্ডটা হয়তো কোনো রহস্যময় জাদুকরী জিনিস নয়। হতে পারে স্বয়ং উইল অসেপ্টিন নিজেই একটা বিশেষ কিছু। হ্যাঁ, দুঃস্বপ্ন দেখা ছাড়া ডাক্তার অ্যারন সেরেসের বাকি সব ঝামেলা তো এমনিতেই মিটে গেছে। ক্লাইনের এই ব্যাপারে নাক গলানোর কোনো কারণই নেই। নিজে থেকে এর মধ্যে জড়িয়ে পড়া আর অসম্ভবকে চ্যালেঞ্জ করা মানে তো সোজাসুজি আত্মহত্যার সমান। হ্যাঁ, ক্লাইনের নিজের মনের কথাই শোনা উচিত। ক্লাইন নিজের কালো গ্লাভস পরা ডান হাত দিয়ে ড্রেসিং টেবিলের ওপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াল। সবেমাত্র স্বপ্ন থেকে বের হয়ে ক্লাইনের এই বিষয়ে পুরোপুরি বিশ্বাস জন্মেছিল যে ডাক্তার অ্যারন সেরেসের দুঃস্বপ্নটা আসলে স্পিরিট ওয়ার্ল্ডে তার অ্যাস্ট্রাল প্রজেকশন পাওয়া একটা ঐশ্বরিক ইঙ্গিত থেকে এসেছে। আর ওই ইঙ্গিতটা ইচ্ছে করেই অনেক উপরের স্তরের কোনো অস্তিত্ব তৈরি করে পাঠিয়েছে। কাগজের সারসটা শুধু তাকে খুঁজে বের করার একটা যন্ত্রমাত্র। বুক অফ সিক্রেটসের একটা অধ্যায় অনুযায়ী ক্লাইন চাইলে কাগজের সারসটা ব্যবহার করে স্পিরিট ওয়ার্ল্ডে ডাক্তার অ্যারন সেরেসের অ্যাস্ট্রাল প্রজেকশন খুঁজে বের করে ওই ইঙ্গিতের উৎসটা দেখতে পারত। কিন্তু ক্লাইন তো আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে সে এর মধ্যে জড়াবে না। নিজের শরীরটা একটু টানটান করে নিয়ে ক্লাইন একদম শেষের দিকের কৌতূহল থেকে ডাক্তার অ্যারন সেরেসের চামড়ার মানিব্যাগটা ঘাঁটল আর সেখান থেকে কাগজের সারসটা বের করে আনল। ক্লাইন কাগজের সারসটাকে তার ছড়ির আগায় রাখল, তারপর দুটো জিনিস একসাথে ধরে থাকল। তারপর ক্লাইনের দৃষ্টি অনেক গভীর হয়ে গেল আর সে ফিসফিস করে নিজেকে বলল, উইল অসেপ্টিনের এখনকার অবস্থান। ভবিষ্যদ্বাণীর এই বাক্যটা 7 বার বলার পর হঠাৎ করেই ঘরের ভেতর একটা দমকা হাওয়া বয়ে গেল, আর সেই সাথে এমন একটা ঠান্ডা অনুভূতি নিয়ে আসলো যেন হাওয়াটা সরাসরি আত্মার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ক্লাইন নিজের ডান হাতের মুঠি আলগা করে দিল আর ছড়িটা একটু শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে তারপর কাগজের সারসটাকে নিয়ে বিছানার দিকে কোনাকুনিভাবে হেলে পড়ে গেল। ওখানে ক্লাইন কপাল কুঁচকে অন্য একটা জায়গায় গিয়ে দাঁড়াল। ক্লাইন আবার ভবিষ্যদ্বাণীটা করল আর সফলভাবে তার উত্তর পেয়ে গেল। আর অবাক করা ব্যাপার হল, দুটো ভবিষ্যদ্বাণীর কেন্দ্রবিন্দু গিয়ে ঠেকল ডাক্তার অ্যারন সেরেসের ওপর। উইল অসেপ্টিনের অবস্থান ডাক্তার অ্যারন সেরেসের অবস্থানের সাথে মিলে যাচ্ছে। ব্যাপারটা তো বেশ মজার। ক্লাইন বেশ অবাক হয়ে আর মজা পেয়ে নিজেকে বলল। ক্লাইনের কৌতূহল একেবারে চরমে পৌঁছাল। যদিও ক্লাইনের এই ব্যাপারে জড়ানোর কোনো ইচ্ছাই ছিল না, তবুও ক্লাইন জানতে চাইছিল কেন দুজনের অবস্থান এভাবে মিলে যাচ্ছে। আমি কাগজের সারসটাকে ধূসর কুয়াশার ওপরে নিয়ে গিয়ে ভবিষ্যদ্বাণী করি না কেন? ধূসর কুয়াশার বাধার কারণে সেখানে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। ক্লাইন চট করে নতুন একটা বুদ্ধি বের করে ফেলল। যেহেতু ডাক্তার অ্যারন সেরেসের শোবার ঘরে নিজেকে তলব করাটা ক্লাইনের জন্য সুবিধাজনক ছিল না, তাই ক্লাইন সিদ্ধান্ত নিল সে প্রথমে কাগজের সারসটাকে নিজের বাসায় নিয়ে যাবে। আসলে ক্লাইন অনেক আগে থেকেই এই ব্যাপারে প্রস্তুতি নিয়ে রেখেছিল। এখানে আসার আগে ক্লাইন বুঝতে পারেনি ব্যাপারটা কতটা গুরুতর হতে পারে, আর ক্লাইন আশা করেছিল উইল অসেপ্টিনকে খুঁজে বের করে দেখবে ওই ট্যারো কার্ডটা হাত করার কোনো সুযোগ আছে কিনা। এই জন্যই আসলটার জায়গায় রাখার জন্য ক্লাইন আরেকটা কাগজের সার্স বানিয়ে নিয়ে এসেছিল। এর ফলে সব ধরনের ভবিষ্যদ্বাণী করা ক্লাইনের জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল, আর সমস্যা মিটে গেলে সে আবার আসলটা জায়গা মতো রেখে দিতে পারবে। যেই ভাবা সেই কাজ, ক্লাইন নিজের বানিয়ে আনা কাগজের সার্সটা বের করে ফেলল। ক্লাইন ইচ্ছে করেই ওটা ধূসর কুয়াশার ওপরে বসে ভাঁজ করেছিল, যাতে করে ডাক্তার অ্যারন সেরেস যদি হঠাৎ করে উইল অসেপ্টিনের সাথে জড়িত কোনো কিছু চার্চ অফ এভারনাইটের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেও, তখন ক্লাইনের এই নকল কাগজের সারসটা দিয়েও ভবিষ্যদ্বাণী করা যায়। পুরো ছবিটা আর খুঁটিনাটি সব বিষয় মাথায় রাখলে যে কোনো কাজই অনেক সহজ হয়ে যায়।
ক্লাইন নিজেই নিজের তারিফ করল। চাঁদের ওই আবছা আলোর সাহায্যে ক্লাইন খুব সাবধানে উইল অসেপ্টিনের কাগজের সার্স আর নিজের বানানোটার মধ্যে মিলিয়ে দেখল কোনো স্পষ্ট পার্থক্য আছে কিনা। দুটো মেলাতে গিয়ে ক্লাইন সাথে সাথে চুপ হয়ে গেল। ক্লাইনের হাতের কাজের দক্ষতা একটা বাচ্চার কাজের সাথেও তুলনা করার মতো ছিল না। আসলে দুটোই তো কাগজের সাজ, তাই খুব একটা পার্থক্য নেই। ক্লাইনেরটা দেখতে শুধু একটু বেশি অগোছালো। যতক্ষণ না অ্যারন সেরেস আসলটা খুব মনোযোগ দিয়ে দেখছে ততক্ষণ অ্যারন সেরেস বুঝতেই পারবে না যে এটা বদলে ফেলা হয়েছে। ক্লাইন মনে মনে ফিসফিস করে নিজেকে বলল, তারপর একটা কয়েন বের করে ভবিষ্যদ্বাণীর মাধ্যমে শেষবারের মতো বিষয়টা নিশ্চিত করে নিল। সব ঠিক আছে এমন একটা ঐশ্বরিক ইঙ্গিত পাওয়ার পর ক্লাইন নিজের কাগজের সার্সটা অ্যারন সেরেসের মানিব্যাগের ভেতর ভরে আগের জায়গায় ঠিকঠাকভাবে রেখে দিল। তারপর ক্লাইন জায়গাটা সব দাগ মুছে ফেলল আর উইল অসেপ্টিনের কাগজের সার্সটা নিজের সাথে নিয়ে ৩ নম্বর বার্মিংহাম রোড থেকে বেরিয়ে পড়ল। ডাউজিং রডের সাহায্যে ক্লাইন কোনো ঝামেলা ছাড়াই নিজের বাসায় ফিরে আসল। গোসল করার সময় ক্লাইন নিজেকে তলব করল আর মাস্টার কিরর সাথে কাগজের সারসটাকেও ধূসর কুয়াশার ওপরে নিয়ে আসল। ওই শান্ত আর ফাঁকা প্রাসাদের হলরুমে বসে ক্লাইন কাগজের সারসটা হাতে নিল আর কয়েক সেকেন্ড খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করল, কিন্তু সে অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। তারপর একটা কলম আর কাগজ নিয়ে ক্লাইন আগের সেই ভবিষ্যদ্বাণীর বাক্যটাই লিখল, উইল অসেপ্টিনের এখনকার অবস্থান। এবার ক্লাইন স্বপ্নের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করার পদ্ধতি ব্যবহার করল আর ধূসর কুয়াশার জগতে একটা দৃশ্য ফুটে উঠতে দেখে সে বেশ অবাক আর খুশি হল। সেটা ছিল একটা অন্ধকার ঘর। একজন শক্তিশালী আর গম্ভীর চেহারার উইল অসেপ্টিন জানালার পাশের একটা চেয়ারে ভর দিয়ে টেবিলের দিকে ঝুঁকেছিল আর উইল অসেপ্টিন তার কুচকুচে কালো চোখ দিয়ে বাইরের দৃশ্য দেখছিল। উইল অসেপ্টিনের 2 হাতেই এক গাদা ট্যারো কার্ড ধরা ছিল আর তার পাশেই ছিল এক গাদা কাঠের ব্লক। কাঠের ব্লকগুলো মিলে গোল রিংয়ের মতো একটা সাপ তৈরি করেছিল, যার মাথা আর লেজ একসাথে জোড়া লাগানো ছিল। জানালার বাইরের দৃশ্যটাও ঠিক একই রকম অন্ধকার ছিল আর সেখান থেকে পানির স্রোত বয়ে যাওয়ার হালকা শব্দ ভেসে আসছিল। কোনো রকম শব্দ ছাড়াই স্বপ্নটা এখানে এসে শেষ হয়ে গেল। ক্লাইন চোখ খুলল, ব্রোঞ্জের লম্বা টেবিলের ধারে আঙুল দিয়ে টোকা দিল আর নিজেকে বলল, ওই উরোবোরসের মতো সাপটাই কি তাহলে সত্যিই স্নেক অফ মার্কারি? তার মানে এটা হলো সেই স্নেক অফ মার্কারি যা ভাগ্যের প্রতিনিধিত্ব করে। জানালার বাইরে প্রবহমান পানির শব্দ শোনা যাচ্ছিল। এর মানে কি উইল অসেপ্টিনের এখনকার অবস্থান তুষাক নদীর কাছাকাছি কোথাও? আগে যখন আমি উইল অসেপ্টিনের অবস্থান নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলাম তখন ডাক্তার অ্যারন সেরেসের সাথে ওই অবস্থান মিলে যাওয়ার কারণ কি ভাগ্যের কোনো হস্তক্ষেপ ছিল? ধূসর কুয়াশার ওপরে ভবিষ্যদ্বাণী করেও যখন শুধু এইটুকুই ইঙ্গিত পাওয়া গেল তখন ক্লাইন আর কৌতূহল নিয়ে মাথা ঘামাল না। ক্লাইন মোটামুটি পরিস্থিতিটা আঁচ করে নিল আর ঠিক করল কাল রাতে গিয়ে কাগজের সারসটা বদলে দিয়ে আসবে। তারপর ক্লাইন সুযোগ বুঝে ডাক্তার অ্যারন সেরেসকে এমনভাবে বুঝিয়ে বলবে যাতে অ্যারন সেরেস চার্চ অফ অ্যাভারনাইটে গিয়ে বিশপকে পুরো ব্যাপারটা খুলে বলে। এই ধরনের ব্যাপারগুলো অফিসিয়ালদের হাতে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো। ক্লাইন একটু হেসে বাস্তব জগতে ফিরে আসল। আরামে গোসলটা সেরে ক্লাইন আর কোনো কাজে হাত দিল না, সোজাসুজি গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কতক্ষণ কেটে গেছে ক্লাইনের জানা নেই। হঠাৎ করেই ক্লাইন বুঝতে পারল যে সে স্পষ্ট স্বপ্ন দেখছে। সে বসার ঘরে বসে আছে আর বুক অফ সিক্রেটস পড়ছে। এই চেনা চেনা অনুভূতিটা। অন্য সব সময়ের মতো ক্লাইন মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকাল। ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল আর ছাই রঙের একটা কোট পরা একটা অবয়ব ভেতরে ঢুকল। লোকটার বয়স আনুমানিক 30-এর কাছাকাছি হবে, লম্বাটে পাতলা চেহারার ওপর বেশ চওড়া একটা কপাল, আর লোকটার গাঢ় নীল চোখের দৃষ্টিতে বেশ বুদ্ধিমত্তার ছাপ ছিল। এ তো ক্যাপ্টেন নয়। ক্লাইন হঠাৎ করেই নিজেকে একটু তাচ্ছিল্য করে হাসল, নীরবে একটা নিঃশ্বাস ছাড়ল আর হাতের বুক অফ সিক্রেটস বইটাকে লেডিজ অ্যাস্থেটিকের একটা কপিতে বদলে নিল। ক্লাইন ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে খুব সাধারণভাবেই নতুন আসা লোকটাকে অভিবাদন জানাল। ছাই রঙের কোট পরা লোকটা নিজের টুপিটা খুলে ক্লাইনের উল্টো দিকে চেয়ারে বসল আর দেখে মনে হলো যেন খুব সাধারণভাবেই ক্লাইনকে জিজ্ঞেস করল, অ্যারন সেরেস কি আজ সকালে তোমার সাথে দেখা করতে এসেছিল? এ আসলেই একজন নাইট হক, একজন নাইটমেয়ার। ক্লাইন নিজের দীর্ঘশ্বাস ফেলার ইচ্ছাটা কোনোমতে আটকে রেখে মুখে একটু হাসি ফুটিয়ে উত্তর দিল, হ্যাঁ। ক্লাইন ততক্ষণে বুঝেই গিয়েছিল কেন এই নাইট হক হঠাৎ করে ক্লাইনের স্বপ্নে ঢুকে পড়েছে। তার সামনে বসে থাকা এই নাইটমেয়ার সম্ভবত নাইট হক টিমের ক্যাপ্টেন যে উইল অসেপ্টিনের ব্যাপারটা তদন্ত করার দায়িত্বে আছে, কিন্তু তারা আজ পর্যন্ত কাজের মতো কোনো সূত্র খুঁজে পায়নি। এই অবস্থায় ডাক্তার অ্যারন সেরেস আর ডিটেকটিভ শার্লক মরিয়ার্টির উইল অসেপ্টিনের খোঁজ নিতে যাওয়ার ব্যাপারটা হয়তো গত রাতে বা আজ সকালেই এদের কানে পৌঁছে গেছে। একই সাথে তারা এটাও জেনে গেছে যে ডাক্তার অ্যারন সেরেস সকালের নাস্তা শেষ করেই ডিটেকটিভ শার্লক মরিয়ার্টির সাথে দেখা করতে তড়িঘড়ি করে মিন্স্ক স্ট্রিটের দিকে ছুটে এসেছিল। তাদের কাজের ধরন অনুযায়ী রাতে কারো স্বপ্নে ঢুকে পড়াটাই ছিল সবচেয়ে স্বাভাবিক আর সাধারণ একটা ব্যাপার।
ডাক্তার অ্যারন সেরেসের ব্যাপারে বলতে গেলে অ্যারন সেরেসের পরিস্থিতি এমনিতেই বেশ স্পর্শকাতর, তাই হুট করে অ্যারন সেরেসের স্বপ্নে ঢুকে পড়লে হয়তো কোনো সূত্র হারিয়ে যেতে পারে। তাই এতে কোনো সন্দেহই ছিল না যে একজন নির্দিষ্ট ডিটেকটিভই তাদের প্রথম পছন্দ হয়ে উঠবে। অ্যারন সেরেস কিসের সম্মুখীন হয়েছিল? নাইটহক টিমের ক্যাপ্টেন খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল। ক্লাইন খুব সততার সাথে উত্তর দিল, অ্যারন সেরেস একটা দুঃস্বপ্ন দেখেছিল। ক্লাইন একে একে ওই মিশমিশে কালো রঙের টাওয়ার, বিশাল বড় রূপালী সাপ আর উইল অসেপ্টিনের ওই স্তরে স্তরে থাকা সুরক্ষার বলয়ের কথা এবং অন্যান্য সব দৃশ্যের বর্ণনা দিল। সবশেষে ক্লাইন বলল, এই দুঃস্বপ্নটা দেখার আগে অ্যারন সেরেস উইল অসেপ্টিনের খোঁজ নিতে উইল অসেপ্টিনের জায়গাতে গিয়েছিল। কিছুটা হয়তো বাচ্চাটার শরীরের কথা ভেবে চিন্তা করে, আর বাকিটা নিজের খারাপ ভাগ্য নিয়ে বিভ্রান্ত হয়ে। দুর্ভাগ্যবশত অসেপ্টিন পরিবার সেখান থেকে চলে গেছে। যাই হোক, অ্যারন সেরেসের মনে পড়েছিল যে ওই ছেলেটা অ্যারন সেরেসকে একটা কাগজের সার্চ দিয়েছিল, যেটা ওই ছেলেটা নিজেই ভাঁজ করেছিল আর অ্যারন সেরেসের জন্য ভালো ভাগ্য কামনা করেছিল। সম্ভবত এই দুটো ঘটনার কারণে অস্থির হয়েই অ্যারন সেরেস এমন একটা দুঃস্বপ্ন দেখেছিল। ছাই রঙের কোট পরা লোকটাকে দেখে মনে হল সে বেশ আনন্দিত আর অবাক হয়েছে। কাগজের সারস? ক্লাইন হালকা করে মাথা নাড়ল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগে বাচ্চাটা অ্যারন সেরেসকে ওটা দিয়েছিল, আর অ্যারন সেরেস ওটা নিজের অফিসের ড্রয়ারে ফেলে রেখেছিল। গত রাতের আগে পর্যন্ত অ্যারন সেরেস সেটার কথা ভুলেই গিয়েছিল। আমি বুঝতে পেরেছি। তোমার এই ব্যাখ্যার জন্য ধন্যবাদ। নাইটহক টিমের ক্যাপ্টেন উঠে দাঁড়াল আর বুকের ওপর হাত রেখে খুব বিনয়ের সাথে একটু মাথা নুইয়ে সম্মান জানাল। হঠাৎ করেই স্বপ্নের জগতে একটা ঢেউ খেলে গেল, আর ওই লোকটা ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। লোকটা যেখানে বসেছিল সেই জায়গাটার দিকে তাকিয়ে ক্লাইন হিসেব কষে ফেলল যে এরপর কি হতে যাচ্ছে। নাইটহকরা হয়তো আজ রাতেই ডাক্তার অ্যারন সেরেসের বাড়িতে যাবে আর তদন্তের জন্য অ্যারন সেরেসের স্বপ্নে ঢুকে ওই কাগজের সারসটা নিয়ে যাবে। তবে এখানে একটা প্রশ্ন উঠে আসল। কাগজের সার্চটা তো ক্লাইনের নিজের হাতে ভাঁজ করা, আর আসল জিনিসটা তো ধূসর কুয়াশার ওপরে রাখা আছে। বাদ দাও এসব। তারা যে কাগজের সারসই ব্যবহার করুক না কেন, তারা কখনোই ভবিষ্যদ্বাণী করে কোনো উত্তর বের করতে পারবে আসতে পারবে না। আমি ওটা আবার বদলে রাখি বা না রাখি তাতে আসলে কিছুই যায় আসে না, ক্লাইন নিজেকে বলল। ক্লাইন নিজের সব এলোমেলো ভাবনাগুলো এক জায়গায় করল আর সেখানেই বসে থাকল। স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসার জন্য ক্লাইনের কোনো তাড়াহুড়ো ছিল না, আর ক্লাইন অনেকক্ষণ ধরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল। বেশ কিছুক্ষণ পর ক্লাইনের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, আর সে খুব আলতো করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কত পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে।